আসসালামু আলাইকুম। তোমাদের পদার্থ গঠন ও ধর্ম চ্যাপ্টার শুরু হয়েছিল। সেখানে আমরা গতদিনের গতদিনের ক্লাসে দেখেছিলাম সাইফনের ক্রিয়া। সাইফন কি, সাইফনের ক্রিয়া কি, সাইফন কিভাবে কাজ করে, সাইফন কোথায় কোথায় ব্যবহার হয় এবং সাইফন ক্রিয়ার শর্ত কি, এইগুলো আমরা গত ক্লাসে জেনেছিলাম। আজকে জানবো প্লবতা বা আপথ্রাস্ট বা বয়ান্স ফোর্স বা বয়ান্সি যেটাকে বলা হয় সেটা। আচ্ছা, এই প্লবতা কি, দেখবে আমরা সাধারণত দৈনন্দিন জীবনে এটা দেখে থাকি যে কোনো বস্তুকে যখন জলে ডোবানো হয়, একটা বস্তুকে যখন জলে ডোবানো হয় সেটাকে বেশ হালকা মনে হয়। যদি কখনো বালতি করে জল নিয়ে আসো পুকুর থেকে, দেখবে বালতি ভর্তি করে যখন জলটা যখন উপরে তুলছো, যতক্ষণ পর্যন্ত সেই বালতি ভর্তি জলটা জলের মধ্যে থাকে ততক্ষণ দেখো সেটাকে অনেক হালকা লাগে, এবং জল থেকে তুলে জলের বাইরে আনার সঙ্গে সঙ্গে সেটাকে যথেষ্ট ভারী বলে মনে হয়। ওই জিনিসটাকেই তোমার জলের মধ্যে হালকা লাগছে, আবার ওই জিনিসটাকে যখন তুমি বাইরে নিয়ে আসছো তখন ভারী লাগছে। আবার দেখবে যে মনে করো একটা পাত্রে জল রয়েছে কিছুটা, এই জলের মধ্যে যদি তুমি একটা প্লাস্টিক জাতীয় কিছু, মানে ওই ধরনের কিছু এই জলের মধ্যে ডোবাতে চাও, জলের মধ্যে যদি ডোবাতে চাও তাহলে জলের উপর তোমাকে এরকম বাইরে থেকে চাপ দিতে হয়, এই দিক থেকে জলের উপরে একটা বল প্রয়োগ করতে হয় ওই জিনিসটাকে ডোবানোর জন্য, তাই তো? উপর থেকে তোমাকে বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ নিচ থেকে তাহলে নিশ্চয়ই এমন কোনো একটা বল প্রযুক্ত হয় বস্তুটার উপর যার বিরুদ্ধে কাজ করার জন্য বা যার বিরুদ্ধে ডোবানোর জন্য ওই বস্তুটার উপর বা প্লাস্টিকটার উপর তোমাকে উপর থেকে একটা বল প্রয়োগ করতে হয়, তাই তো? উপর থেকে যেটা তুমি প্রয়োগ করছো সেটা বাহ্যিক বল, কিন্তু ভিতর থেকে তাহলে এই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে, সেইটাকে বলা হয় প্লবতা। ঠিক আছে? অর্থাৎ যখন কোনো বস্তুকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয় বা করার চেষ্টা করা হয় তখন বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে, এই ঊর্ধ্বমুখী বলকে বলা হয় প্লবতা। কি বললাম? যখন কোনো বস্তুকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয় তখন বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে, এই ঊর্ধ্বমুখী বলটাকেই বলা হয় প্লবতা। প্লবতার মানটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্লবতাকে আমরা ইউ দিয়ে লিখবো। হ্যাঁ, ইউ ফর আপথ্রাস্ট, ইউ দিয়ে লিখবো। এইটা নির্ভর করে ভি রো, এটা রো দিই না, এটা ডি দিই এখনো। হ্যাঁ, ভি ডি জি এর উপরে আপথ্রাস্টের মান বা প্লবতার মান কতটা? ভি ডি জি। ভি হচ্ছে নিমজ্জিত বস্তুর আয়তন বা বস্তুর নিমজ্জিত অংশের আয়তন। ভি ফর ভলিউম, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, নিমজ্জিত অংশের আয়তন, অংশের আয়তন। ডিটা কি? ডিটা হচ্ছে তরলের ঘনত্ব, যে তরলটা নেওয়া হচ্ছে সেই তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, জিটা অভিকর্ষজ ত্বরণ।
অভিকর্ষজ ত্বরণ। এখানে এই জিনিসটা খুব গুলিয়ে যায়, হ্যাঁ। ভিটা কি আর ডিটা কি? ভিটা হচ্ছে নিমজ্জিত বস্তুর আয়তন, ঠিক আছে, বা বস্তুর নিমজ্জিত অংশটার আয়তন। বস্তুর আয়তন এটা কোনোভাবেই তরলের আয়তন নয়। আর ডিটা হচ্ছে তরলের ঘনত্ব। ডিটা আবার বস্তুর ঘনত্ব নয়, ডিটা তরলের ঘনত্ব, আর ভিটা হচ্ছে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, অর্থাৎ বস্তুর আয়তন ভি, আর তরলের ঘনত্ব হচ্ছে ডি। দুটো যেন গুলিয়ে না যায়, হয় ডিটাকেও তোমরা বস্তুর ঘনত্ব করে ফেলো, আর না হলে হয় দুটোকেই বস্তুর করে ফেলো, নাহলে দুটোকেই তরলের করে ফেলো, সেটা নয়, হ্যাঁ। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে। প্লবতার বৈশিষ্ট্যগুলো কি কি? প্লবতার বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে প্লবতা বা প্লাবক বল সেটা সবসময় ঊর্ধ্বমুখী ক্রিয়া করে, অর্থাৎ সবসময় উপর বরাবর ক্রিয়া করে, ঠিক আছে। বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে, বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করে, প্লবতা সবসময় উপরের দিকে ক্রিয়া করে। হয়েছে প্লবতার প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় কি? প্লবতা বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে, বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে, অর্থাৎ ভি এর উপর নির্ভর করে। আর সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটা যদি সম্পূর্ণ নিমজ্জিত থাকে তাহলে বস্তুটা কতটা গভীরে আছে তা নির্ভর করে না। বস্তুটার নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে প্লবতা, কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটা কতটা গভীরে আছে সেটার উপর নির্ভর করে না প্লবতা। অর্থাৎ বস্তুটা শুধু জাস্ট ডুবেছে এইরকম হলেও যতটা আপথ্রাস্ট প্লবতা কাজ করবে বা প্লাবক বলটা কাজ করবে, বস্তুটা যদি অনেকটা গভীরে থাকে নিমজ্জিত অবস্থায় তবুও প্লবতা বলের মানটা একই হবে, ঠিক আছে। 3 নম্বর, এই প্লবতা বা প্লাবক বলটা তরলের ঘনত্বের উপর নির্ভর করে। তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে, তরলের ঘনত্ব কম হলে প্লবতার মান কমবে। হয়েছে। আর 4 নম্বর, প্লবতা নির্ভর করে অভিকর্ষজ ত্বরণের উপর। তাহলে কি কি হলো প্লবতার বৈশিষ্ট্য বা প্লাবক বলের প্রকৃতি? 1 নম্বর হচ্ছে যে প্লবতা সবসময় ঊর্ধ্বমুখী ক্রিয়া করে, অর্থাৎ বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। দ্বিতীয়, প্লবতা বা প্লাবক বল বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে এবং সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটা কতটা গভীরে আছে তার উপরে নির্ভর করে না। 3 নম্বর কি? প্লবতা তলের ঘনত্বের উপর নির্ভর করে। তলের ঘনত্ব বেশি হলে প্লবতা বা প্লাবক বলের মান বাড়বে, তলের ঘনত্ব কম হলে প্লবতা বা প্লাবক বলের মানটা কমবে। হয়েছে। আর 4 নম্বর হচ্ছে অভিকর্ষজ ত্বরণের উপর প্লবতা নির্ভর করে। হয়েছে। আচ্ছা, এবার দেখো মনে করো আমি একটা পাত্রে তরল নিয়েছি। আচ্ছা, একটু দেখাই। মনে করো আমার একটা পাত্রে তরল নেওয়া হয়েছে, আর একটা পাত্রে নেওয়া আছে, দেখতে পাচ্ছ এটা 3 নম্বর পাত্রটা। এটা একটু বড় করে দেখায়, 3 নম্বর পাত্রটা একটু বড় করে দেখায়। দেখা যাচ্ছে পুরোটা? হ্যাঁ, বেশ দেখা যাচ্ছে। মনে করো সবগুলোতে এই পর্যন্ত তরল আছে। সব পাত্রগুলোতে একই ধরনের তরল রয়েছে,
আর এই পাত্রটাই হয়েছে। তিনটে পাত্র নিলাম। আমি একটা বস্তু নিলাম, আমি একটা ধরো চোঙ নিলাম। চোঙটার জাস্ট একটুখানি অংশ নিমজ্জিত আছে, তোমরা দেখতে পাচ্ছ যে কতটুকু অংশ নিমজ্জিত রয়েছে, এইটুখানি অংশ নিমজ্জিত রয়েছে, জাস্ট এইটুখানি অংশ নিমজ্জিত রয়েছে, তাই তো? এই অংশটা। দ্বিতীয় পাত্রে আমি এই বস্তুটাকে নিমজ্জিত করলাম, মানে এই বস্তু বলতে এই একই আয়তনের বস্তুকে আমি নিমজ্জিত করছি। বস্তুটা ওরা সবটা নিমজ্জিত করে দিচ্ছি। আর একটু তরল দিই। আর এই বস্তুটাকেই আমি এই তরলটা আবার নিমজ্জিত করছি, মানে ওই একই আয়তনের চোঙ, সেটাকে আমি এই পাত্রটা নিমজ্জিত করলাম। কি পার্থক্য তিনটে ডায়াগ্রামের মধ্যে? তিনটে ডায়াগ্রামের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই জাস্ট একটুখানি অংশ নিমজ্জিত হয়েছে, একটুখানি আয়তন, এটাই সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে, কিন্তু সেটা অনেকটা উপরে রয়েছে, অতটা গভীরে নিমজ্জিত হয়নি। আর তৃতীয় পাত্রে বস্তুটাকে নিমজ্জিত করেছি কিন্তু অনেকটা গভীরে। U1, U2, U3 এইটাই প্লবতার মান ধরলাম U1, এটা U2, এটা U3। কোনটায় প্রথম হচ্ছে কোনটায় প্লবতার মানটা বেশি, 1, 2 না 3? বা আমি উল্টোভাবে কোশ্চেনটা করি যে কোন পাত্রে বা কোন পাত্রের ক্ষেত্রে প্লবতার মানটা কম। তাহলে আমি কি বলেছি, তিনটে পাত্রে একই তল দেওয়া আছে, তার মানে ডিটা একই, জিটাও একই, তাহলে প্লবতা নির্ভর করবে কার উপর? এখন শুধু প্লবতা নির্ভর করবে ভি এর উপর। ভি মানে বস্তু নিমজ্জিত অংশের আয়তনের উপর, তাই তো? ভি মানে নিমজ্জিত অংশের আয়তনের উপর। তাহলে যে বস্তুটা নিমজ্জিত অংশের আয়তনটা বেশি বা বেশি পরিমাণে বেশি আয়তন নিমজ্জিত হয়েছে তার প্লবতা বেশি হবে। আর যে বস্তুটা কম নিমজ্জিত আছে তার প্লবতার মানটা কম হবে। তাহলে এই তিনটে ছবি থেকে তুমি দেখতে পাচ্ছ যে এই বস্তুটা খুব অল্প পরিমাণে অল্প আয়তন তলে নিমজ্জিত আছে, তাহলে এর প্লবতার মান U1 মানটা হচ্ছে সবচেয়ে কম, তাই তো? বেশ, এবার এই দুটো তলের ক্ষেত্রে এই দুটো পাত্রের ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে দুটোই তলে সম্পূর্ণ নিমজ্জিত আছে, এটাও তলে সম্পূর্ণ নিমজ্জিত আছে, এইটাও তলে সম্পূর্ণ নিমজ্জিত আছে। 2 নম্বর আর 3 নম্বর পাত্রে তরলে সম্পূর্ণ নিমজ্জিত আছে বস্তুটা। তাহলে এই ক্ষেত্রে কোনটার আয়তনটা বেশি, কোনটার আপথ্রাস্টের মানটা বেশি হবে, প্লবতার মান কোনটার বেশি হবে? ভিডিও পজ করে ভাবো একবার, পেয়েছ? হ্যাঁ, U2 আর U3 মানটা সমান হবে। কেন না? আমি বলছি দেখো যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটা কতটা গভীরে আছে তার উপর প্লবতা নির্ভর করে না, অর্থাৎ জাস্ট নিমজ্জিত অবস্থায় প্লবতার মান যতটা হবে সম্পূর্ণ, কারণ এটাও সম্পূর্ণ নিমজ্জিত আছে, এটাও সম্পূর্ণ নিমজ্জিত আছে, তার মানে নিমজ্জিত অংশের আয়তন এটাও চোঙটা, এটাও সম্পূর্ণ চোঙটা, মানে ভিটা স্থির হয়ে গেল, ভিটা নির্দিষ্ট হয়ে গেল, ডিটাও নির্দিষ্ট, একই তরল, জিটাও নির্দিষ্ট, তিনটের মানে নির্দিষ্ট। তার মানে তিনটের মান যদি ধ্রুবক হয়, যদি এটা 2, এটা 3, এটা 4 হয়, তাহলে এদের গুণ করে তুমি সবসময় একই মান পাবে, আলাদা মান পাবে? যদি এইটা 3, এটা 4 হতো, সবসময় এইটা একবার 2, এটা একবার 3, এটা একবার 4, তাহলে আপথাস্টের মানটা ইউ এর মানটা তুমি বারবার আলাদা পেতে।
কিন্তু তিনটে মানে যদি ফিক্সড হয়ে যায়, আয়তনটা আমার নির্দিষ্ট, সম্পূর্ণ আয়তনটা ডুবে আছে, এখানেও সম্পূর্ণ আয়তনটা ডুবে আছে, ভিটা একই হয়ে গেল দুটোর ক্ষেত্রেই। ডি তরলের ঘনত্ব দুটো একই তরল। জি দুটোর ক্ষেত্রে অভিকর্ষী তরলের মানটাও সমান, তাহলে তিনটের মানে নির্দিষ্ট, তাহলে U2 যা হবে U3 তাই হবে। আর আমি বললাম যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটা কতটা গভীরে আছে তার উপর প্লবতা নির্ভর করে না, তাই তো? তার মানে U2 আর U3 সমান। আশা করি তোমাদের এবার ক্লিয়ার হয়ে গেছে। বেশ, এবার দেখো একটা বস্তুকে মনে করো এরকম একটা বস্তু আছে, বস্তুটার ওজনটা কোন দিকে ক্রিয়া করছে, নিচের দিকে। মনে করো আমি ধরছি যে বস্তুটার ওজনটা 10 নিউটন, নিচের দিকে কাজ করছে, অর্থাৎ এমজিটা কত? 10 নিউটন নিচের দিকে কাজ করছে। বস্তুটাকে যদি তুমি উপরের দিকে তুলতে চাও, তাহলে আমাকে কোন দিকে? উপরের দিকে এর সমান বল প্রয়োগ করতে হবে, তবেই তো আমি উপরে তুলতে পারবো। যদি আমি এখানে 5 নিউটন বল উপরের দিকে প্রয়োগ করি, এখানে আমার বস্তুটা ধরো এরকম আছে, নিচের দিকে কাজ করছে 10 নিউটন বল, আমি উপরের দিকে 5 নিউটন বল দিয়ে বস্তুটাকে তুলতে গেলাম, তোলা যাবে? যাবে না। বস্তুটার উপর মিনিমাম কতটা বল প্রয়োগ করতে হবে উপরের দিকে? বস্তুটা যতটা ওজন নিচের দিকে কাজ করছে অন্তত পক্ষে ততটা ওজন উপরের দিকে দিতে হবে, তবেই তুমি বস্তুটাকে তুলতে পারবে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ নিচের দিকে যেটা কাজ করছে সেটা এমজি, বস্তুটার ওজন। মনে রাখবে ওজন সব সময় নিচের দিকে কাজ করে। আচ্ছা, আর উপরের দিকে কাজ করছে কি? উপরের দিকে কাজ করছে আমার প্রযুক্ত বলটা, যেটা আমি প্রয়োগ করছি এফ, ঠিক আছে? আর এটাকে আমি ধরছি ডাব্লিউ। তাহলে যখন এফ আর ডাব্লিউটা সমান হয়ে যাচ্ছে তখন বস্তুটাকে আমরা উপরের দিকে তুলতে পারছি। এই পর্যন্ত ক্লিয়ার? ভেরি গুড। এবার এই বস্তুটাকে আমি তরলে নিমজ্জিত করলাম। বস্তুটার খানিকটা অংশকে আমি কোথায় নিমজ্জিত করলাম? তরলে। এবার বস্তুটাকে আমি খানিকটা তরলে নিমজ্জিত করলাম। এই অবস্থায় নিচের দিকে কি বল কাজ করছে? নিচের দিকে তার ওজনটা কাজ করছে কতটা? 10 নিউটন, তাই তো? নিচের দিকে তার ওজন কাজ করছে, ওজন ডাব্লিউ বা এমজি কত নিউটন? 10 নিউটন। বস্তুটার উপরের দিকে দেখো, যখনই বস্তুটাকে নিমজ্জিত করা হচ্ছে নিচে, তখনই উপরের দিকে একটা বল কাজ করছে। প্রথম বল, তুমি বল প্রয়োগ করার আগেই উপরের দিকে একটা বল কাজ করছে, সেটা কি? ইউ, প্লবতা বা প্লাবক বলটা উপরের দিকে কাজ করছে। মনে করো আমি ধরে নিলাম এটার মান হচ্ছে 2 নিউটন। কত? 2 নিউটন। তাহলে এখন তোমাকে যদি বস্তুটা তুলতে হয় তাহলে কতটা করে বল প্রয়োগ করতে হবে? নিশ্চয়ই 10 নিউটন বলের উপরের দিকে প্রয়োগ করতে হবে না? হবে কি? তোমার নিচের দিকে কাজ করছে 10 নিউটন, উপরের দিকে অলরেডি কাজ করছে 2 নিউটন, তাহলে কত নিউটন বল উপরের দিকে কাজ করাতে হবে? বুঝতে পারছো না? উপরের দিকে মোট কি কি বল কাজ করছে? F1 + 2, তাই তো? প্লবতা আর যে বলটা তুমি নিজে প্রয়োগ করছো, এই বস্তুটাকে উপরের দিকে তুলতে গেলে প্লবতা তো কাজ করছে উপরের দিকে, আর যে বলটা তুমি উপরের দিকে প্রয়োগ করছো সেইটা উপর বরাবর কাজ করছে, দুটোই। তাহলে বস্তুটাকে কখন তোলা হবে? যখন উপরের দিক তুলতে পারা যায়, যখন উপরের দিকের বলটা আর নিম্নমুখী যে বলটা কাজ করছে সেই বলটার মানটা সমান হয়। কত? নিচের দিকে 10 নিউটন। ক্লিয়ার হয়েছে না হয়নি এখনো? তাহলে F1 সমান কত হবে? তোমাকে কতটা বল দিতে হবে? 10
-2 প্লাস 2টা -2 এত নিউটন, মানে 8 নিউটন, তাই না? আমাকে 8 নিউটনে তো বল প্রয়োগ করতে হতো। এখানে আমার 2 নিউটন অলরেডি উপরের দিকে কাজ করছে, মানে আমাকে আর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? 8 নিউটন। আমার যদি এখানে 3 নিউটন বল কাজ করতো, 3 নিউটন প্লবতা যদি উপরের দিকে কাজ করতো, তাহলে আমাকে কতটা বল তখন প্রয়োগ করতে হতো? 7 নিউটন। ক্লিয়ার হচ্ছে? আমার নিচের দিকে বস্তুটা যতটা ওজন, উপরের দিকে ঠিক ততটাই বল প্রয়োগ করতে হবে, তবে বস্তুটাকে তুলতে পারবো। বস্তুটা নিচের দিকে ওজন কত নিউটন কাজ করছে? 10 নিউটন। আমার উপরের দিকে কোন প্লবতা কাজ করছে কত নিউটন? 3 নিউটন, তাই তো? উপরের দিকে আমার এখন প্লবতা কাজ করছে কত নিউটন? 3 নিউটন। তাহলে আমাকে এখন উপরের দিকে বল প্রয়োগ করতে হবে কতটা? F2 কতটা প্রয়োগ করতে হবে? প্লবতা ছাড়া আর কত নিউটন লাগবে তাহলে? এই 10 থেকে বাদ দিয়ে দাও, কত? 7। আমাকে এখন বল প্রয়োগ করতে হবে কত? 7 নিউটন। অর্থাৎ অর্থাৎ W সমান কি পেলাম? W সমান পেলাম F সমান কি পাচ্ছি? কতটা বল প্রয়োগ করতে হবে সেটা কোথা থেকে পাচ্ছি? F সমান হচ্ছে তোমার বস্তুটার ওজন থেকে প্লবতাটা বাদ, তাই তো? বস্তুটার ওজন 10 নিউটন, প্লবতা উপরের দিকে কাজ করছে কত নিউটন? 3 নিউটন। আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে কত নিউটন? 7 নিউটন। যদি প্লবতায় যখন 2 নিউটন কাজ করছিল উপরের দিকে, তখন আমাকে কতটা বল প্রয়োগ করতে হচ্ছে? 8 নিউটন। যদি প্লবতার মানটা ধরো 4 নিউটন কাজ করতো, তাহলে আমাকে উপরের দিকে বল কত প্রয়োগ করতে হতো? 10 - 4 6 নিউটন। বোঝা যাচ্ছে এবার? অর্থাৎ এখানে সংখ্যাটা আমি কেন দিলাম? অর্থাৎ এখন আমার বস্তুটার ওজনটা কত মনে হচ্ছে? আমার যখন বস্তুটা এমনি বায়ুতে ছিল, তখন যখন বস্তুটা নিচের দিকে 10 নিউটন কাজ করছিল ওজনটা, তখন আমি বস্তুটাকে তুলতে গেলে আমাকে উপরের দিকে কত নিউটন বল প্রয়োগ করতে হচ্ছিল? 10 নিউটনই বল প্রয়োগ করতে হচ্ছিল, তাই তো? অর্থাৎ আমার তখন কি মনে হচ্ছিল? আমার তখন মনে হচ্ছিল যে বস্তুটার ওজন হচ্ছে 10 নিউটন। কিন্তু এখন আমাকে যদি এই বস্তুটাকে উপরের দিকে তুলতে হয়, তাহলে আমার এখন কতটা বল প্রয়োগ করতে হচ্ছে বলো? আমার এখন মনে হচ্ছে যে বস্তুটার ওজন হচ্ছে 7 নিউটন, তাই না? এখন আমাকে 7 নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে। তার মানে আমার কি মনে হবে? আমার মনে হবে বস্তুটার ওজন এখন 7 নিউটন, কিন্তু বস্তুটার অ্যাকচুয়াল ওজন কত? 10 নিউটন। প্লবতা আছে 3 নিউটন, তার জন্য আমাকে কম বল প্রয়োগ করতে হচ্ছে। প্লবতার মানটা যত বেশি হচ্ছে, আমাকে তত কম বল প্রয়োগ করতে হচ্ছে বস্তুটাকে তোলার ক্ষেত্রে। ওই জন্য আমার মনে হচ্ছে যে বস্তুটার ওজনই কমে গেছে। বস্তুটার ওজন কি বাস্তবে কমেছে? বাস্তবে কিন্তু কমেনি, কিন্তু আমার মনে হচ্ছে বস্তুটার ওজনটা কমে গেছে। বোঝা যাচ্ছে? বস্তুটার ওজন 10 নিউটন, আমার মনে হচ্ছে বস্তুটাকে আমি 7 নিউটন বল প্রয়োগ করছি। ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ আমার কাছে বস্তুটার ওজন কত মনে হচ্ছে? 7 নিউটন। তাহলে এই যে মনে হওয়া ওজন, যেটা বাস্তবে নয় কিন্তু আমার মনে হচ্ছে, সেইটাকে বলবো আপাত ওজন। কত? আপাত ওজন। তাহলে বস্তুর আপাত ওজন সমান বস্তুর, এটা হচ্ছে আপাত ওজন। তাহলে এইগুলো এখন মুছে দিই। হ্যাঁ, এইগুলো এখন তোমার কাজে লাগবে না, এটা মুছে দিই। তাহলে এইটা আমি কি জানছি? এইটা হচ্ছে বস্তুর আপাত ওজন। বস্তুর আপাত ওজন। আপাত ওজন মানে হচ্ছে প্রকৃত ওজন, মানে বায়ুতে ওজন। আপাত ওজনটা কোথায় ওজন হয়? জলে। ঠিক আছে? জলে নিমজ্জিত অবস্থায় বস্তুটা যেটা ওজন, এটা এই মানটা আমরা কখন পেলাম? যখন বস্তুটা জলে নিমজ্জিত ছিল, তাই তো? অর্থাৎ জলে নিমজ্জিত অবস্থায় বস্তুটা যেটা ওজন, এটাকে আমি এখন জলে নিমজ্জিত অবস্থায় বস্তুটার যেটা ওজন, সেইটাকে আমরা কি বলি? বস্তুর আপাত ওজন।
হয়েছে? আর এটা কি? বস্তুটার প্রকৃত ওজন, অর্থাৎ বায়ুতে ওজন, প্রকৃত ওজন, প্রকৃত ওজন। আর এটা হচ্ছে প্লবতা। তাহলে বস্তুর প্লবতা মানে হচ্ছে বস্তুর আপাত ওজন মানে হচ্ছে বস্তুর প্রকৃত ওজন বা বায়ুতে ওজন থেকে আমরা প্লবতা যদি বাদ দিই তাহলে পাবো বস্তুর আপাত ওজন বা জলে নিমজ্জিত অবস্থায় ওজন। তাহলে বোঝা গেল, বস্তুর আপাত ওজন মানে হচ্ছে প্রকৃত ওজন থেকে আমরা বাদ দেবো প্লবতা। প্রকৃত ওজন মাইনাস প্লবতা সমান হচ্ছে আপাত ওজন। হয়েছে? তাহলে বস্তুটার ওজন হ্রাস কতটা হলো, যদি আমি শুধু প্রশ্ন করি যে বস্তুটার আপাত ওজনের হ্রাস কতটা হলো, আপাত ওজন কতটা হলো সেটা নয়, বস্তুটার আপাত ওজনের হ্রাস কতটা হলো, ছিল 10 হলো 7, কতটা ওজন কমলো? 3 নিউটন। ছিল 10 নিউটন হলো 7 নিউটন। তাহলে কমলো কতটা? 3 নিউটন। 10 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 3। তাহলে বস্তুটার ওজন কতটা কমলো? 3 নিউটন। অর্থাৎ 3 নিউটন কোনটা? 3 নিউটন হচ্ছে বস্তুটার প্লবতা। অর্থাৎ বস্তুর ওজনের আপাত হ্রাস তার মানটা কতটা? যতটা প্লবতার মান হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? আবার বললো, যদি ক্লিয়ার না হয় তো আমাকে নিশ্চয়ই এসএমএস করবে, নিশ্চয়ই ফোন করবে, কিন্তু জিনিস ক্লিয়ার করবে। কেমন? দেখো, বস্তুটার ওজন ছিল, প্রকৃত ওজন কতটা? 10 নিউটন। কিন্তু তোমার মনে হচ্ছে বা বস্তুটার আপাত ওজন কতটা? 7 নিউটন। তাহলে বস্তুটার ওজনের হ্রাস কতটা হলো? বস্তুটার ওজনের হ্রাস হলো 3 নিউটন। যেটা তোমার মনে হচ্ছে যে এই পরিমাণ ওজনটা আমার কম। তাহলে কতটা আপাত হ্রাস হলো? আমার ওজন হ্রাস হলো 3 নিউটন। আর 3 নিউটনটা কি? আপথ্রাস্ট বা প্লবতা। অর্থাৎ মোদ্দা কথায় ওজনের আপাত হ্রাস সমানই হচ্ছে প্লবতা। অর্থাৎ প্লবতা যদি বাড়ে তাহলে আপাত হ্রাসের মানটা বাড়বে, অর্থাৎ বস্তুর আপাত ওজনটা আরও কমবে। এটা যদি বাড়ে এটা কমবে। প্লবতা যত বাড়বে বস্তুর আপাত ওজনটা তত কমবে। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমরা এইটা ভালো করে খাতায় আর মনে মাইন্ডে ভালো করে সেট করে নাও। বস্তুর আপাত ওজন হচ্ছে প্রকৃত ওজন, অর্থাৎ বায়ুতে ওজন মাইনাস প্লবতা। ঠিক আছে? এটা আগে লিখে নাও, বস্তুর আপাত ওজন সমান হচ্ছে বস্তুর প্রকৃত ওজন। ভাষাতেও লিখে নাও প্রকৃত ওজন মাইনাস প্লবতা বা প্লাবক বল। এটা আপাত ওজন, বা এখানে ব্র্যাকেটে লিখে নাও যে জলে নিমজ্জিত অবস্থায় ওজন, জলে নিমজ্জিত অবস্থায় ওজন সমান হচ্ছে প্রকৃত ওজন অর্থাৎ বায়ুতে ওজন মাইনাস প্লবতা। এটাকে খাতায় লিখে নাও। হয়েছে? ভিডিও পজ করে দরকার লিখে নাও। আচ্ছা, আর একটা কথা কি বললাম, এইটা আমার পরের দিন কাজে লাগবে। পরের দিন আমি কিছু কাজ করাবো, সেখানে কাজে লাগবে। ভিডিও অনেকটা হয়ে গেল, আজ আর করানো সম্ভব নয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে বস্তুর ওজনের আপাত হ্রাস কতটা? বস্তুর ওজনের আপাত হ্রাস সমান হচ্ছে প্লবতা। এখনো পর্যন্ত এই পর্যন্ত আমরা জানলাম। ঠিক আছে? বস্তুর ওজনের আপাত হ্রাস প্লবতা। দরকার এখানে ছোট করে রাফ করে রাখো, 10 - 7, এটা হচ্ছে বস্তুর আপাত ওজনের হ্রাস, এটা হচ্ছে 3। এটা এমনি রাফ করে লিখে রাখো যাতে তোমরা বুঝতে পারো। তাহলে ছবিটা এরকম পাশে এঁকে রাখো, উপরের দিকে এই ছবিটা এরকম পাশে এঁকে রাখো। হ্যাঁ, এটা আমি নিচেতেই আঁকছি, আমার জায়গা নেই বলে। এখানে একটা এমনি করে ছবি এঁকে রাখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে নিচের দিকে কাজ করছে 10 নিউটন, যেটা বস্তুর ওজন। উপরের দিকে আমার বল প্রয়োগ করতে হচ্ছে 10 নিউটন। এটা হচ্ছে বায়ুতে, নিচে লিখে রাখবে বায়ুতে। আমার জায়গা নেই শোনা, বায়ুতে ঘটনা এটা, মানে এফ সমান হচ্ছে 10 নিউটন।
বুঝলে? আর এখানে লিখবে, এখানে এরকম একটা ওয়াটার দিয়ে রাখবে, ওয়াটার বা যে কোনো একটা ফ্লুইড দিয়ে রাখবে, মানে প্রবাহী। সেইখানে এই বস্তুটাকে নিমজ্জিত করছো, এইভাবে ছবিটা আঁকবে। নিচে দিকে কতটা কাজ করছে, নিচের দিকে 10 নিউটন বল কাজ করছে, যেটা ডাব্লিউ। আর উপরের দিকে প্লবতা কত নিউটন কাজ করছে, ইউ সমান 3 নিউটন। তাহলে আমার বল প্রয়োগ করতে হচ্ছে, এইখানে এফ কতটা, এখানে এফ হচ্ছে 7 নিউটন। এই ছবিটা তোমরা একটু পাশে ভালো করে সুন্দর করে এঁকে রাখো। তাহলে বুঝতে পারবে যে জিনিসটা কি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুধু এই পর্যন্ত জানলাম যে প্লবতা কি। প্লবতা এখনো কিছু অংশ বাকি রয়েছে। প্লবতা কি সেটা জানলাম, আর প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, প্লবতার মান কিভাবে বের করব সেগুলো আমি এখনো দেখালাম না সবটা। আমি প্লবতার মান কীভাবে বের করতে হয় সেটা দেখাবো। আমার আর্কিমিডিস লটা পড়ে রইলো, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম।